তোমাদের যে প্রোডাক্ট কস্ট, এটা ক্যালকুলেশন করার জন্য আমাদের কয়েকটা ওয়ে আছে। তো তার মধ্যে একটা হচ্ছে কি জব অর্ডার কস্টিং। ঠিক আছে। এই দেখো, আমাদের প্রোডাক্ট কস্ট বের করার জন্য তিনটা ওয়ে কথা বলতেছি, যে অ্যাবজর্পশন কস্টিং, ভেরিয়েবল কস্টিং এবং হচ্ছে অ্যাক্টিভিটি বেসড কস্টিং। এর মধ্যে অ্যাবজর্পশন কস্টিং এটাকে আবার দুই ভাগে ভাগ করে। একটা হলো তোমার জব অর্ডার কস্টিং আর একটা হচ্ছে প্রসেস কস্টিং। ঠিক আছে। তো ভেরিয়েবল কস্টিং এটা পরবর্তীতে আমরা দেখব। এবং এখানকার সবচেয়ে যেটা ফ্রুটফুল এবং ইফেক্টিভ সেটা হচ্ছে অ্যাক্টিভিটি বেস যে কস্টিং সিস্টেমটা আছে, এটা সবচেয়ে বেশি ইফেক্টিভ। কেন বলা হচ্ছে? কারণ এটা হচ্ছে প্রতিটা অ্যাক্টিভিটির সাথে প্রতিটা প্রোডাক্টের, যে যতগুলো একটা প্রোডাক্ট প্রডিউস করতে তোমার যতগুলি অ্যাক্টিভিটি দরকার, ওই প্রোডাক্টের এগেনস্টে শুধুমাত্র ওই ইয়েগুলোর হচ্ছে কস্ট ওই প্রোডাক্টে অ্যাসাইন হয়। দ্যাটস ওয়াই এটাকে বলতেছে কি সবচেয়ে ইফেক্টিভ এবং প্র্যাকটিক্যাল। আর বাকি যে এগুলো আছে এগুলো হচ্ছে তোমার যে প্রোডাক্ট কস্ট বাদে যে কস্টগুলো আছে ওগুলো মানে কি প্রত্যেকটা প্রোডাক্টের এগেনস্টেই অ্যাসাইন হয়। তো ওই প্রোডাক্টের জন্য সেটা লাগুক বা না লাগুক, দেন যে প্রসেস কস্টিং কখন ইউজ করব এবং জব অর্ডার কস্টিং কখন ইউজ করব। ঠিক আছে। তো এটা আমরা বলছিলাম যে জব অর্ডার কস্টিং শুধুমাত্র পার্টিকুলার একটা জবের এগেনস্টে হয়। ঠিক আছে। আর প্রসেস কস্টিং হচ্ছে যখন আমার একটা কন্টিনিউয়াস প্রোডাকশন থাকবে, কন্টিনিউয়াস প্রোডাকশন অফ সিমিলার টাইপ প্রোডাক্ট। একই ধরনের প্রোডাক্ট যখন আমরা একটা মেশিন থেকে কি কন্টিনিউয়াসলি পেতেই থাকবো, তখন আমরা হচ্ছে ওই একটা প্রোডাক্টের এগেনস্টে প্রোডাক্ট কস্ট না বের করে ওভারঅল একটা পিরিয়ডে যতগুলি হয় সবগুলি বের করি একসাথে। ঠিক আছে। এটা হচ্ছে আমাদের প্রসেস কস্টিং। আর যখন পার্টিকুলার একটা জবের এগেনস্টে আমরা একটা কস্ট বের করি, এটা হচ্ছে কি জব অর্ডার কস্টিং। তো এখানে এক্সাম্পল দেওয়া ছিল যে প্রসেস কস্টিং এর। ঠিক আছে। আচ্ছা, ওই কথাগুলো এখানে বলা আছে যে জব অর্ডার কস্টিং আমরা কখন ইউজ করি। যেমন জব অর্ডার কস্টিং তোমার এটা একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল আমি বলছিলাম, যে কোনো বিল্ডিং, হাইওয়ে, একটা বড় শিপ বা স্পেশাল কোনো কার বা তোমার রকেট। ঠিক আছে। এগুলো পার্টিকুলার একটা জবের এগেনস্টে আমরা ডিজাইন করি, যে তারপর হচ্ছে সবকিছু হয়ে গেলে তার একটা কস্ট এস্টিমেট করি। ঠিক আছে। তো জব অর্ডার কস্টিং এ তোমার আমরা যে ম্যানুফ্যাকচারিং প্রোডাক্ট কস্ট, এটাকে প্রতিটা জবের এগেনস্টে এলোকেট করে দেই। ব্যাপারটা বলি, আমাদের প্রোডাক্ট কস্ট কোনগুলো? মেটেরিয়াল, লেবার এবং ম্যানুফ্যাকচারিং ওভারহেড, তাই তো? তো এগুলো হচ্ছে আমাদের প্রোডাক্ট কস্ট। আর পিরিয়ড কস্ট কোনগুলো? তোমাদের এই কস্টিং সিস্টেমগুলো আবার পড়তে হবে, ম্যানেজারিয়াল অ্যাকাউন্টিং সেকেন্ড চ্যাপ্টার। আমাদের সব ওভারঅল যে কস্ট এটাকে দুই ভাগে ভাগ করি, একটা হচ্ছে প্রোডাক্ট কস্ট আর কি পিরিয়ড কস্ট। যেগুলো প্রোডাক্টের এগেনস্টে অ্যাসাইন করা যায় এগুলো প্রোডাক্ট। আর যেগুলো তোমার কি একটা পার্টিকুলার পিরিয়ডে ইয়ে হয় অ্যাসাইন হয় সেটা হচ্ছে কি পিরিয়ড কস্ট। যেমন ম্যানুফ্যাকচারিং ওভারহেড। ঠিক আছে। এই ধরনের বা ফ্যাক্টরি যে তোমাদের ইউটিলিটি বিলগুলো আছে এগুলো কি একটা পিরিয়ড কস্ট।
তো যাই হোক, প্রোডাক্ট কস্ট একটা হচ্ছে ডাইরেক্ট আর একটা হচ্ছে ইনডাইরেক্ট। যেগুলো ডাইরেক্ট এটা হচ্ছে মেটেরিয়াল কস্ট এবং লেবার কস্ট, এবং ইনডাইরেক্ট এর মধ্যে হচ্ছে ম্যানুফ্যাকচারিং ওভারহেড। তো কোনো ম্যানুফ্যাকচারিং কোম্পানিতে যদি তোমার একাধিক জব প্রডিউস হয়, সেই ক্ষেত্রে জব অর্ডার কস্টিং সিস্টেম অনুযায়ী প্রত্যেকটা জবের এগেনস্টে তোমার যে ডিরেক্ট মেটেরিয়াল, লেবার এবং ওভারহেড অ্যাসাইন করতে হবে আলাদা আলাদা ভাবে। ঠিক আছে? তো এখানে সেটাই বলা হচ্ছে যে জব 1 2 3 তিনটা যদি জব হয়, তাহলে আমাদের কি ডিরেক্ট মেটেরিয়াল, লেবার প্রত্যেকটা জবে আলাদা আলাদা ভাবে তাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী অ্যাসাইন হবে। এবং ম্যানুফ্যাকচারিং ওভারহেডটা কি ওভারঅল তিনটা তোমাদের ইয়াতেই চলে যাবে। ঠিক আছে? দেন এটা হচ্ছে মেজারমেন্ট। এবার হচ্ছে আমাদের জব অর্ডার কস্টিং এটা বের করতে গেলে আমরা কি কি করি। তো এখানে একটা ফ্লো চার্ট দেখানো আছে যে জব অর্ডার কস্টিং এই মেথডে যখন আমরা পার্টিকুলার কোনো জবের প্রোডাক্ট কস্ট বের করব, তখন তার একটা ফ্লো চার্ট দেওয়া আছে যে কি কি করতে হবে। প্রথমেই হচ্ছে জব অর্ডার। জব অর্ডারটা কি? এটা ডিরেক্ট আমাদের অর্ডার, যে যখন কেউ আমাদেরকে রিকোয়ারমেন্ট দেয়, ঠিক আছে, আমাদের এই ধরনের একটা জব লাগবে বা এই ধরনের একটা প্রোডাক্ট লাগবে, তখন এটাকে আমরা বলি কি জব অর্ডার। এটা হচ্ছে তোমাদের বিল অফ মেটেরিয়াল, এটার মাধ্যমে হয়। ঠিক আছে? বা বিল অফ মেটেরিয়াল আমাদের ওই যে তোমাদের যে ইনভয়েস আছে, যে দোকানে গেলে যে ইয়েটা হয়, এরকম একটা ইনভয়েস যেটাতে তোমাদের একটা প্রোডাক্টের নাম লেখা থাকে, তার কোয়ান্টিটি লেখা থাকে, এবং হচ্ছে কি তার প্রাইস লেখা থাকে। এটা হচ্ছে তোমাদের কি জব অর্ডার। এবং এখান থেকে তোমাদের যে ইনভেন্টরি আছে বা অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট, ওরা একটা বিল অফ মেটেরিয়াল তৈরি করে, এবং এই বিল অফ মেটেরিয়াল থেকে মেটেরিয়াল রিকুইজিশন ফর্ম এটা জেনারেট হয়। তো বিল অফ মেটেরিয়ালে কি কি থাকবে? বিল অফ মেটেরিয়ালে তোমাদের প্রোডাক্টের নাম, এই জব অর্ডারের মতোই প্রোডাক্টের নাম, কোয়ান্টিটি এবং প্রাইস। ঠিক আছে? তো এইখান থেকে মেটেরিয়াল রিকুইজিশন ফর্ম হচ্ছে যে ইনভেন্টরি কন্ট্রোল করবে বা অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট, ওরা করবে কি যে তোমাদের ইনভেন্টরি থেকে কি পরিমাণ মেটেরিয়াল সে রিলিজ করতেছে বা দিচ্ছে, ডিস্ট্রিবিউট করতেছে, তার একটা ফর্ম। দেন ফাইনালি আসতেছে তোমাদের জব কস্ট শিট। এটা ডিরেক্ট মেটেরিয়ালের জন্য। এই জব কস্ট শিট এখানে তোমাদের থাকবে যে মনে করো জবের নাম, তারপর কোন ডিপার্টমেন্টে হচ্ছে, ঠিক আছে, তারপর ওই যে রিকুইজিশন ফর্মের ইয়েটা যে ছিল যে প্রোডাক্ট, কোয়ান্টিটি এবং প্রাইস, সাথে থাকবে যে তোমাদের ডিরেক্ট মেটেরিয়াল, লেবার এবং ম্যানুফ্যাকচারিং তিনটা ইয়ে থেকেই এখানে হচ্ছে তোমাদের টোটাল কস্টটা চলে আসবে। তো এটা হচ্ছে আমাদের কি জব কস্ট শিট। এই জব কস্ট শিটে তোমাদের যে তিন ধরনের কস্ট, প্রোডাক্ট কস্ট তিন ধরনের ভাগ করছি না, যে মেটেরিয়াল, লেবার এবং ম্যানুফ্যাকচারিং ওভারহেড, এই জব কস্ট শিটে তিন ধরনের কস্টেরই উল্লেখ থাকবে। তো ডিরেক্ট লেবার এটা আমরা কিভাবে করতেছি, যে টাইম টিকিটের মাধ্যমে, যে একজন লেবার একটা পার্টিকুলার জবের এগেনস্টে কতক্ষণ কাজ করতেছে, এবং
তার ওয়েজেস রেটটা কিরকম। একটা পার্টিকুলার লেবার, তোমার যেটাকে ডিরেক্ট লেবার বলা হচ্ছে, যে কি পরিমাণ কাজ কতক্ষণ কাজ করতেছে এবং তার রেট কি, এটা আমাদের টাইম টিকিটের মাধ্যমে ডিটারমাইন করি। এখানে একটা কথা হচ্ছে যে ডিরেক্ট লেবার কি, ডিরেক্ট লেবার এবং ইনডাইরেক্ট লেবার। তো একজন লেবার ডিরেক্ট বা ইনডাইরেক্ট দুইভাবে কনসিডারড হতে পারে। ডিফারেন্সটা কি? ডিফারেন্সটা হচ্ছে যখন একজন লেবার পার্টিকুলার জবের এগেনস্টে কাজ করে, যখন সে মেশিনে কাজ করে তখন হচ্ছে কি সে ওই জবের বা ওই প্রোডাক্টের ডিরেক্ট লেবার। কিন্তু একজন লেবার যখন অন্য কোনো কাজ করে, মেইনটেনেন্স, ক্লিনিং বা আদার্স যে ইয়েগুলো আছে, খুঁটিনাটি যে কাজকর্মগুলো আছে, যখন ওগুলাতে সে অ্যাসাইন থাকে তখন হচ্ছে সে ইনডাইরেক্ট লেবার, তখন সে ম্যানুফ্যাকচারিং ওভারহেড হিসেবে কনসিডারড হবে। বাট যখন একজন লেবার পার্টিকুলার কোনো জবের এগেনস্টে অ্যাসাইন থাকে তখন হচ্ছে সে ডিরেক্ট লেবার। তো এই টাইম টিকিট এখানে একজন লেবারের এগেনস্টে এটা হয়ে থাকে। তো এখানে কি থাকবে টাইম টিকিটে? তোমাদের ওয়ার্কারের নাম, তার আইডি, ডেট এবং সে কতক্ষণ কাজ করতেছে, ঠিক আছে। দেন আসি ম্যানুফ্যাকচারিং ওভারহেড। তো ম্যানুফ্যাকচারিং ওভারহেড এটা বের করার জন্য আমরা প্রথমেই দেখছিলাম যে ম্যানুফ্যাকচারিং একটা প্রি ডিটারমিনেট ওভারহেড রেট বের করে নিতে হয়, তারপর অ্যালোকেশন বেস একটা ঠিক করতে হয়, দেন হচ্ছে ওভারহেড ক্যালকুলেশন করতে হয়, ঠিক আছে। তো এখানে ওই তোমাদের যে ফ্লো চার্ট আছে, ওই ফ্লো চার্ট ওইটাকে জাস্ট আর একটু অন্যভাবে লেখা, যে প্রতিটা ইয়ে তোমার কাছে কি জব পোস্ট সেটা কিভাবে ফ্লো করতেছে, ঠিক আছে। তো ম্যানুফ্যাকচারিং প্রোডাক্ট কস্ট, এটা তো আমি যে ইয়েগুলো বললাম, যে প্রোডাকশন অর্ডার বা জব অর্ডার হওয়ার পর কিভাবে তোমাদের জব কস্ট শিটে এটা ফ্লো করে। দেন এই যে এটা হচ্ছে ম্যাটেরিয়াল রিকোজিশন ফর্ম, আমি যে এতক্ষণ বললাম যে ম্যাটেরিয়াল রিকোজিশন ফর্ম, এটা আমাদের অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট ইয়ে করবে, যে আমি কতগুলো মানে ইনভেন্টরি থেকে রিলিজ করলাম বা ডিস্ট্রিবিউট করলাম তার একটা কি এখানে সামারি থাকবে। তো এটা ম্যাটেরিয়াল রিকোজিশন ফর্ম হবে আমাদের জব অর্ডার হওয়ার পর। তো জব অর্ডার হওয়ার পর ওইখান থেকে কি আসবে? বিল অফ মেটেরিয়াল, ঠিক আছে। বিল অফ মেটেরিয়াল থেকে আমি এই মেটেরিয়াল রিকোজিশন ফর্ম প্রডিউস করব। তো এখানে দেখো যে জব নাম্বার আছে, কোন ডিপার্টমেন্টে এটা হচ্ছে এবং কি আমাদের কি কি ইয়ে লাগতেছে, তার ডেসক্রিপশন, কোয়ান্টিটি এবং তার ইউনিট প্রাইস। দেন হচ্ছে ওয়ার্কারের জন্য টাইম টিকিট, যে তোমাদের বললাম যে নেম, আইডি, হ্যাঁ, তারপর হচ্ছে সে কি পরিমাণ কাজ করতেছে, কোন জবের এগেনস্টে, ঠিক আছে। এটা ইম্পর্টেন্ট, এখানে কি জব করতেছে সেটা ইম্পর্টেন্ট। কারণ এখানে যদি সে কোনো পার্টিকুলার জবের এগেনস্টে অ্যাসাইন না থাকে তাহলে সে ইনডাইরেক্ট লেবার হিসেবে কনসিডারড হবে। তো এই যে দেখো জব কস্ট শিটে এখানে তোমাদের ডিরেক্ট মেটেরিয়াল, লেবার এবং কি ওভারহেড তিনটাই থাকে, এবং তোমাদের এখান থেকে যদি কোনো কিছু শিপমেন্ট হয়, শিপমেন্ট মানে কি ডেলিভারি হয়, তা সেটাও থাকে, ঠিক আছে। তো
তো এইখানে দেখো যে অ্যাকাউন্ট গুলো কিভাবে ফ্লো করে। এখানে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ডিরেক্ট মেটেরিয়াল, যেটা তুমি পাবো কি রিকুইজিশন ফর্ম থেকে। টাইম টিকিট থেকে পাবা ডিরেক্ট লেবার কস্ট। ম্যানুফ্যাকচারিং ওভারহেড ওইটা তো ইয়া থেকে আসবে। প্রিডিটারমিনেট ওভারহেড রেট ক্যালকুলেশন করার পর অ্যালোকেশন বেস টোটাল কতটুকু লাগলো জাস্ট দুইটা মাল্টিপ্লাই করলে আর টোটাল ম্যানুফ্যাকচারিং ওভারহেডটা চলে আসবে। দেন ইউনিট প্রোডাক্ট কস্ট বের করতে গেলে এই তিনটা সাম করে যতগুলো জব আমি প্রডিউস করব নাম্বার দিয়ে ভাগ। সাপোজ পার্টিকুলার একটা জব ওটার আমি যদি 5 ইউনিট প্রডিউস করি তাহলে কস্ট টোটাল যে কস্ট ডিভাইডেড বাই 5, ঠিক আছে, টোটাল কস্ট ডিভাইডেড বাই 5, এটা হবে তাহলে আমাদের ইউনিট প্রোডাক্ট কস্ট। তো এইখান থেকে যদি আমি কোনো কিছু ডেলিভার করি তাহলে সেটা আসবে। যেহেতু আমি একই আইটেম কয়েকটা প্রডিউস করতেছি, যে দুইটা বা তিনটা বা পাঁচটা, তো দেখা যাবে আমি একদিনে একটাও ডেলিভারি দিতে পারি বা একাধিকও দিতে পারি। তো তার রেকর্ড এই যে এখানে থাকবে। তো এই চ্যাপ্টারে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যে বিষয়টা সেটা হচ্ছে ম্যানুফ্যাকচারিং ওভারহেড। তো ম্যানুফ্যাকচারিং ওভারহেড একটা ফ্যাক্টরিতে বা কোম্পানিতে আদার দেন ডিরেক্ট মেটেরিয়াল এবং লেবার সবকিছুই হচ্ছে ম্যানুফ্যাকচারিং ওভারহেড। তো এখানে ডিরেক্ট লেবার সহজেই ক্যালকুলেট করা যায় যে একটা পার্টিকুলার জবের এগেনস্টে সে যখন অ্যাসাইন থাকবে তখন হচ্ছে সে ডিরেক্ট লেবার। তো এটা সহজেই এস্টিমেট করা যায় যে কতক্ষণ পার্টিকুলার জবে সে সময় দিচ্ছে এবং তার একটা ওয়েজেস রেট আছে। এবং একটা জবের কি কি ডিরেক্ট মেটেরিয়াল লাগে বা র মেটেরিয়াল লাগে সেটাও আমরা ইজিলি ক্যালকুলেট করতে পারি, ঠিক আছে। তো এই ডিরেক্ট লেবার বা র মেটেরিয়াল এটা ইজিলি ক্যালকুলেশন হয়ে গেলেও যে আমাদের বাকি যে বিষয়গুলো থাকে সবগুলো হচ্ছে কি ম্যানুফ্যাকচারিং ওভারহেড। এখানে তোমার ইউটিলিটি বিল, গ্যাস বিল, ইলেকট্রিসিটি বিল, তারপর আরো অনেক ধরনের ইনডাইরেক্ট মেটেরিয়াল, ঠিক আছে, মেইনটেনেন্স, সুপারভিশন, যত কিছু আছে সব কিছুই হচ্ছে ম্যানুফ্যাকচারিং ওভারহেড। এবং যদি তোমাদের ইয়াতে যে আমরা যেই ফ্যাক্টরিটা কনসিডার করতেছি সেখানে যদি একের অধিক জব প্রডিউস হয়, একের অধিক, ঠিক আছে, তো দেখা গেল একটা মেশিনে এক ধরনের জব হচ্ছে আর একটা মেশিনে আরেক ধরনের জব হচ্ছে, কিন্তু তোমাদের যে কমন বিষয়গুলো আছে সেগুলো তো সবখানেই যদি আমাদের কাজে লাগে, যেমন ইলেকট্রিসিটি বা গ্যাস সাপ্লাই বা ওয়াটার সাপ্লাই, এটা তো সব প্রোডাক্টের জন্য কমন, ঠিক আছে। সো এটা তো তুমি ডিফারেন্সিয়েট করতে পারবা না যে কোন জবে কতটুকু ইউজ হচ্ছে, ঠিক আছে। আরো অনেক বিষয় আছে যেগুলো হচ্ছে কি পার্টিকুলার একটা জবে আমরা অ্যাসাইন করতে পারি না বা ক্যালকুলেশন করতে পারি না যে পার্টিকুলারলি কতটুকু ইউজ হচ্ছে, ঠিক আছে। সো যেটা করতে হয় যে একটা পিরিয়ডের, সেটা মান্থলি হইতে পারে বা ইয়ারলি হতে পারে, যে একটা পিরিয়ডে টোটাল আমাদের ওভারহেড কতটুকু খরচ হচ্ছে বা ওইটা একটা ক্যালকুলেশন। এবং একটা পার্টিকুলার প্রোডাক্ট করতে কত মানে কতক্ষণ আমরা সময় ইউজ করতেছি। তো এই দুইটা ইয়ে থেকে আমরা হচ্ছে ওভারহেডটা ক্যালকুলেট করি যে ইয়ারলি আমরা ফ্যাক্টরি কতক্ষণ রান করি,
তো ইয়ারলি টোটাল ওভারহেড, তো এটা যদি আমরা ডিভাইড করি তাহলে পার আওয়ারে ওভারহেড কস্টটা পেয়ে গেলাম। তো একটা পার্টিকুলার জব তো সারা বছর ধরে প্রডিউস না হইতে পারে, সে কয়েক ঘন্টায় প্রডিউস হতে পারে। সেই ক্ষেত্রে ওই জবের এগেনস্টে ওভারহেডটা ক্যালকুলেশন করতে গেলে আমরা কি কতক্ষণ লাগছে ইনটু ওভারহেড রেট, এইভাবে জাস্ট ক্যালকুলেশন করি। তো এখানে ওভারহেড কি এবং ওভারহেড কেন দরকার এটা আমাদের এটা এখানে বলা আছে যে দেখো, যে অনেকেই মনে করে তোমাদের একটা পার্টিকুলার জব, ওইটার এগেনস্টে প্রোডাক্ট কস্ট কিভাবে ওরা এস্টিমেট করে যে শুধুমাত্র র মেটেরিয়াল এবং লেবার। ঠিক আছে, অনেক সময় অনেকেই মনে করে যে ওভারহেড এটা একটা প্রোডাক্টের এগেনস্টে ওরা কি ক্যালকুলেশন করে না। ঠিক আছে, তো এটা যদি না করে তাহলে যে তোমার বছর শেষে একটা বড় ধরনের ইউটিলিটি বিল বা ইয়ে বিল আসবে, এগুলা তুমি কোথা থেকে দিবা? তো এর জন্য যেটা করতে হবে যে প্রত্যেকটা জবেই তাকে অ্যাসাইন করতে হবে। ঠিক আছে, তো ওভারহেড বের করার জন্য যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে একটা প্রি ডিটারমিনেট ওভারহেড রেট। ঠিক আছে, আর এরপর হচ্ছে যে অ্যালোকেশন বেস বা কস্ট ড্রাইভার। তো কস্ট ড্রাইভার মানে হচ্ছে তোমার যে ওভারহেড কস্টগুলো আছে, পার্টিকুলার একটা বিষয় তোমাদের এই কস্টগুলোকে কি করে ড্রাইভ করে। যেমন তোমাকে বলি যে মেশিন আওয়ার বা লেবার আওয়ার, ঠিক আছে, এগুলো হচ্ছে আমাদের কি কস্ট ড্রাইভার। একটা ফ্যাক্টরিতে কতক্ষণ কাজ হয় তার উপর ডিপেন্ড করে কিন্তু তোমাদের ইলেকট্রিসিটি যে লাইট বা ইকুইপমেন্ট এগুলো আছে, এগুলো ডিপেন্ড করে। ঠিক আছে, তো মেশিন আওয়ার যদি হয়, মেশিন আওয়ারটা কি যে তোমার ফ্যাক্টরিতে মেশিন কতক্ষণ ধরে চলতেছে, একটা মেশিন বা ইকুইপমেন্ট ততক্ষণ ধরে চলবে ততক্ষণই তোমার কি ওভারহেড কস্ট হচ্ছে। তো যখন তোমার মেশিন বন্ধ তোমার কস্ট নাই, যখন চলতেছে তখন কি কস্ট হচ্ছে। সো এটার উপর তোমার ডিপেন্ড করতেছে। আর কিছু কিছু ইয়েতে আছে যে ওইখানে লেবার কস্ট, মানে লেবার কস্টটা কস্ট ড্রাইভার হিসেবে কাজ করে। সেখানে এটা ডিপেন্ড করে মূলত তোমার কোম্পানি কিসের বেসিস, মানে আমি বলতে চাচ্ছি যে কোম্পানি হচ্ছে তোমার এই যে অটোমেটেড না লেবার বেসড। যদি অটোমেটেড কোম্পানি হয়, বেশিরভাগ যন্ত্রপাতি ইকুইপমেন্ট অটোমেটিক। ঠিক আছে, এটা রান করার জন্য তোমার খুব বেশি ম্যান পাওয়ার দরকার হয় না। তখন সেই সব ইয়েগুলোকে আমরা মেশিন আওয়ার ইয়েটাকে অ্যালোকেশন বেস হিসেবে কনসিডার করি। আর কিছু কিছু ফ্যাক্টরি আছে যেমন গার্মেন্টস ফ্যাক্টরি বা এই ধরনের এগুলোতে আমরা লেবার আওয়ারটাকে অ্যালোকেশন বেস হিসেবে কনসিডার করি। তাছাড়া আরো অনেক ধরনের ইয়ে আছে যে বেড ইকুইপাইড, ঠিক আছে, বা ফ্লাইট আওয়ার, এই ধরনের অনেক বিষয় আছে যেগুলোকে এলোকেশন বেস হিসেবে ধরা হয়। তো এলোকেশন বেস হিসেবে কাকে ধরবো, যেই বেসটাকে যখন আমি মানে যেই বিষয়টাকে বেস হিসেবে ধরলে আমার ম্যানুফ্যাকচারিং ওভারহেড ক্যালকুলেশন ইজি হয় এবং আমি যে এস্টিমেশন করব এবং অ্যাকচুয়ালি যেটা কস্ট হবে দুইটা মিলে যায়, সেটাকেই আমি অ্যালোকেশন বেস ধরি।
আহ কিছু কিছু বড় কোম্পানিতে অবশ্য একাধিক অ্যালোকেশন বেস ওরা ইউজ করে, ওইটা এক্সেপশনাল কেস। তো এই অ্যালোকেশন বেস এটা হচ্ছে তোমাদের ম্যানুফ্যাকচারিং ওভারহেড এটাকে কি ডিরেক্টলি ইফেক্ট করে, ঠিক আছে। আর একটা কোম্পানিতে যখন তুমি অ্যালোকেশন বেস ধরে নিবা, তখন প্রতিটা প্রোডাক্টে ওই ইয়াতে যে যতগুলো প্রোডাক্ট প্রডিউস করবে প্রতিটা প্রোডাক্টের এগেনস্টে সেম অ্যালোকেশন বেস ইউজ করতে হবে, ঠিক আছে। সো এই অ্যালোকেশন বেস এটা ডিটারমাইন করা একটু মানে কেয়ারফুলি করতে হয়, যেন প্রতিটা প্রোডাক্টেরই ক্ষেত্রে ম্যানুফ্যাকচারিং ওভারহেড যে ইয়েটা আছে পোর্শনটা আছে সেটার ক্যালকুলেশন ঠিকঠাক থাকে, ঠিক আছে। দেন এখানে কিছু লিস্ট দেয়া আছে যে কি কি বিষয় আমরা অ্যালোকেশন বেস হিসেবে ধরতে পারি। দেন হচ্ছে প্রি ডিটারমিনেড ওভারহেড রেট। এটা আমি যেটা বললাম যে একটা ইয়ারের ওভারঅল ম্যানুফ্যাকচারিং ওভারহেড কস্ট ডিভাইডেড বাই টোটাল অ্যালোকেশন বেস, ঠিক আছে। তো এটার কেন দরকার, এই প্রশ্নটা তোমাদের হচ্ছে বারবার চলে আসে যে কেন দরকার। তো এই ম্যানুফ্যাকচারিং ওভারহেড কস্ট যেটা প্রি ডিটারমিনেড এটা দরকার মেইনলি কয়েকটা কারণে, যে আমাদের যে সিজনাল ফ্যাক্টর আছে, সিজনাল ফ্যাক্টর যেমন তোমাদের সামার এবং উইন্টার, এই দুইটা, এই দুই ক্ষেত্রে তোমাদের ইলেকট্রিসিটি ডিমান্ড বা গ্যাস ডিমান্ড, ঠিক আছে, এই দুইটা ফ্ল্যাকচুয়েট করে, যেই কারণে আমাদের প্রিমিয়ামের ওভারহেডটা লাগে। আর আরেকটা কস্ট হচ্ছে কজ হচ্ছে যে অনেকগুলো বিষয় আছে তুমি আগে থেকে জানোই না যে এগুলো আমার কাজে লাগতে পারে, ঠিক আছে। তো এই বিষয়গুলো তোমাদের পিরিয়ড শেষ না হওয়া পর্যন্ত যদি তুমি না জানো, তাহলে কি তুমি এই কস্ট ডিটারমাইন করার জন্য 1 বছর বসে থাকবা? বছর শেষ হয়ে গেলে পরে তুমি কস্ট ক্যালকুলেশন করবা? সেটা তো সম্ভব না, কারণ বছর শেষ হওয়ার অনেক আগেই আমাদের প্রোডাক্ট প্রডিউস হয়ে যায় এবং এটা ডেলিভারিও হয়ে যায়। সো বছর শেষ না করে কি আমি তাদের ডেলিভারি দিব না? দিতে তো হবে। এই কারণে আগেই একটা কি ধরে নেওয়া হয়। তো এই কারণে কি আমাদের যে মেইন রিজন হচ্ছে দুইটা। একটা হচ্ছে কিছু কিছু বিষয় আছে যে আমাদের বছর শেষ না হওয়া পর্যন্ত আমরা জানতে পারবো না যে ওটার কস্ট কিরকম। দেন হচ্ছে সিজনাল ফ্যাক্টর। তো এই ওভারহেড ক্যালকুলেশনের কয়েকটা মেথড আছে, তার মধ্যে একটা মেথড হচ্ছে যে প্রথমে কি করব, এলোকেশন বেসটা ঠিক করে নিতে হবে। দেন হচ্ছে তোমার ফ্যাক্টরিতে দুই ধরনের কস্ট হয়, একটা হচ্ছে ফিক্সড আর একটা হচ্ছে ভেরিয়েবল। তো এখানে দেখো যে তোমাদের এটা হচ্ছে এ হচ্ছে ফিক্সড কস্ট আর বি হচ্ছে ভেরিয়েবল, ঠিক আছে। তো টোটাল কস্টটা হচ্ছে ফিক্সড এবং ভেরিয়েবলের কি সামেশন। তো এখানে টোটাল কস্টটা তুমি পাচ্ছ যে তোমার এখানে ফিক্সড কস্ট কি মেশিন কস্ট, ইকুইপমেন্ট, এই ধরনের যে ইয়েগুলো আছে এগুলো কি আমরা এগুলোকে বলে কি ফিক্সড। দেন হচ্ছে ভেরিয়েবল, যে মেশিন যতক্ষণ রান করবে ততক্ষণ তার কি মেশিন অয়েল লাগবে বা মোবিল লাগবে, গ্রিস লাগবে, এটা সেটা লাগবে। তো এটা হচ্ছে আমার ভেরিয়েবল কস্ট, যে যতক্ষণ চলতেছে, যত এলোকেশন বেস মানে কি যত ঘন্টা
যত ঘন্টা মেশিন চলবে তত। তো সেটার একটা রেট আছে। তো এই দুইটা যোগ করলে আমি টোটাল ম্যানুফ্যাকচারিং ওভারের যে কস্ট ওইটা পাবো। তো এর মধ্যে তোমাদের যে ইউটিলিটি বিল বা আদার্স যে বিষয়গুলো আছে যেগুলো পিরিয়ড কস্ট, সেগুলো কি ফিক্সড না ভেরিয়েবল, এটা ডিটারমাইন করে এ অথবা বি যে কোনো একটাতেই ক্যালকুলেশন করা যায়। তো টোটাল কস্ট পাওয়ার পরে আমার টোটাল যে অ্যালোকেশন বেস ছিল, টোটাল অ্যালোকেশন বেস যেটা আমি ধরে নিয়েছিলাম যে আমি সম্ভবত 10,000 ঘন্টা বা 50,000 ঘন্টা এবার আমি এই বছর রান করাবো। আর 50,000 ঘন্টা যদি রান করাই তাহলে কি ধরনের কস্ট হতে পারে, এই দুইটা কি রেশিও যখন নিব তখনই হচ্ছে আমার প্রিডিটারমিনেড ওভারহেড রেটটা পেয়ে যাব। ঠিক আছে। তো প্রথমেই কি করতেছি যে এস্টিমেট টোটাল ওভারহেড, যদি আমি এবার 50,000 ঘন্টা চালাতে চাই, 50,000 ঘন্টা এলোকেশন বেস বা 50,000 ঘন্টা তোমার কি মেশিন আওয়ার, ঠিক আছে, যদি চালাতে চাই তাহলে কি পরিমাণ কস্ট হবে, টোটাল কস্ট 1 ঘন্টায় কি পরিমাণ কস্ট হয় সেটা জানি, তাহলে 50 ঘন্টায় কি হবে, 50,000 ঘন্টায় কি হবে। তো এই দুইটা বের করার, এই দুইটা যদি রেশিওটা নেই তাহলে আমি রেটটা পাচ্ছি। দেন যেটা কাজ করতে হবে, রেটটা পাওয়ার পরে আমি অ্যাকচুয়াল প্রোডাকশনে চলে গেলাম। এটা হচ্ছে বছরের একেবারে শুরুতে এই রেটটা বের করে নিব। ঠিক আছে। দেন যদি আমি প্রোডাকশনে চলে যাই, প্রোডাকশনে যাওয়ার পর দেখবো যে পার্টিকুলার একটা জব যেটাতে করতে আমার কয়েকদিন লাগবে। ঠিক আছে। তো জবে টোটাল কত ঘন্টা আমি সময় দিলাম টাইমস তোমার রেট। ঠিক আছে। তাহলে আমি ওই জবে আমার যে ওভারহেড ইয়েটা ছিল সেটা পেয়ে গেলাম। একটা জবের এগেনস্টে কি ম্যানুফ্যাকচারিং ওভারহেডটা পেয়ে গেলাম। ঠিক আছে। যেটাকে এরা বলতেছে ওভারহেড অ্যাপ্লাইড। ঠিক আছে। তো এই ওভারহেড অ্যাপ্লিকেশন প্রতিটা জবের এগেনস্টে সারা বছর ধরে হবে এবং বছর শেষে দেখব যে টোটাল আমি কত অ্যাপ্লিকেশন করলাম। ঠিক আছে। ওভারহেড অ্যাপ্লাইড এটা আমার বছর শেষে দেখবো যে কত হয়েছে। যদি এটা দেখা যায় যে আমার অ্যাকচুয়াল ম্যানুফ্যাকচারিং ওভারহেড কস্টের চেয়ে কম অথবা বেশি, তখন সেটাকে আমরা সেই অনুযায়ী নাম দিই। যদি আমার অ্যাকচুয়াল ওভারহেড যে কস্ট, অ্যাকচুয়ালি যেগুলো আমরা পেমেন্ট করি সেগুলোর কিন্তু কোথাও ক্যালকুলেশন হয় না, সেগুলো জাস্ট আমরা সামেশন করি যে জানুয়ারিতে এত কষ্ট হলো, ফেব্রুয়ারিতে এত, ডিসেম্বরে এত। এটা প্রোডাক্টের সাথে কখনোই ক্যালকুলেশন করি না, এটা জাস্ট আমি সামেশন করি যে এক বছরে কি পরিমাণ হচ্ছে। আর প্রোডাক্টের সাথে যেই ক্যালকুলেশনটা করি সেটা হলো শুধুমাত্র ওভারহেড রেট দিয়ে। প্রোডাক্টের সাথে যেটা অ্যাসাইন করি সেটা হচ্ছে শুধুমাত্র ওভারহেড রেট। ঠিক আছে। তো টোটাল ওভারহেড অ্যাপ্লাইড এটা তখন আমরা কি অ্যাকচুয়ালি যেটা কস্ট হবে সেটা থেকে মাইনাস দিই। যদি আমার কম হয় তাহলে এটাকে বলা হয় আন্ডার অ্যাপ্লাইড। যদি আমার কি অ্যাকচুয়াল কস্টটা বেশি হয় তাহলে কি সেটাকে বলবো আন্ডার অ্যাপ্লাইড। আর যদি অ্যাকচুয়াল কস্ট কম হয় তাহলে বলবো ওভার অ্যাপ্লাইড। তো ওভারহেড অ্যাপ্লাইড বা আন্ডার অ্যাপ্লাইড হলে অ্যাডজাস্ট করতে হয়। তো এই অ্যাডজাস্টমেন্ট
কস্ট অফ গুডস সোল্ড, কস্ট অফ গুডস সোল্ড এখান থেকে আমাদের কি অ্যাডজাস্ট করে নিতে হয়। তো যাই হোক এখানে একটা প্রবলেম আছে। স্যার রেকর্ডিংটা স্যার। দেন এখানে দেয়া আছে কি যে এপ্রিলে তোমাদের আদার দেন প্রোডাক্ট কস্ট, এখানে যে এক্সপেন্স গুলো আছে সেগুলো দেয়া আছে যে রোজার্স কর্পোরেশন রিকগনাইজড 13,000 অ্যাকর্ড প্রপার্টি ট্যাক্স এন্ড 7,000 প্রিপেড ইন্স্যুরেন্স, ঠিক আছে। দেন ডিপ্রিসিয়েশন 18,000, এই ডিপ্রিসিয়েশনটা কিসের? ফ্যাক্টরি ইকুইপমেন্ট, ঠিক আছে। রোজার্স কর্পোরেশন 30,000 সেলিং অ্যাডমিনিস্ট্রেটিভ স্যালারি, ডিপ্রিসিয়েশন অন কি অফিস ইকুইপমেন্ট। এখানে তোমাদের যে বিষয়টা মনে রাখতে হবে, ফ্যাক্টরি ইকুইপমেন্ট এটা কি ডিপ্রিসিয়েশন অন ফ্যাক্টরি ইকুইপমেন্ট, এটা প্রোডাক্ট কস্টে চলে যাবে, বাট ডিপ্রিসিয়েশন অন ফ্রেশ অফিস ইকুইপমেন্ট এটা যাবে কোথায়? এক্সপেন্স হিসেবে, যে আমাদের সেলিং অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স আছে সেটার ফিক্সড কস্ট হিসেবে চলে যাবে, ঠিক আছে। এটা কিন্তু ভেরিয়েবল না, এটা ফিক্সড। তো ফাইনালি অ্যাজিউম 14,000 on advertising and selling and administrative expense 8,000। তো এখানে দেখো সেলিং অ্যাডমিনিস্ট্রেটিভ একবার স্যালারি দেওয়া আছে আর একবার এক্সপেন্স দেওয়া আছে, ঠিক আছে। তো জব এ ওয়াজ কমপ্লিট, জব এ কমপ্লিট হয় এপ্রিলে এবং 1,000 মেডেলিয়নের মধ্যে 750 মেডেলিয়ন ওয়াজ শিপড। এখানে 1,000 তোমার মেডেল প্রডিউস করার কথা ছিল, তো তার মধ্যে 750 ওয়াজ ডেলিভার্ড, ঠিক আছে। তো এই 750 ডেলিভার করার পরে আমাদের সেলস রেভিনিউ, দ্যাট মিন্স সেলস দেয়া আছে। তো এর জন্য মেশিন আওয়ার রিকোয়ারমেন্ট এবং বি এর জন্য মেশিন আওয়ার রিকোয়ারমেন্ট দেয়া আছে। তো এবার বলতেছে যে এখানে যে ইভেন্ট গুলো আছে, এখানে প্রত্যেকটা ইভেন্ট তোমাদের জার্নাল এন্ট্রি হিসেবে দেখাইতে হবে। তো জার্নাল এন্ট্রি থেকে টি অ্যাকাউন্ট, টি অ্যাকাউন্ট থেকে কস্ট অফ গুডস সোল্ড, দেন ইনকাম স্টেটমেন্ট। তো টি অ্যাকাউন্ট, টি অ্যাকাউন্ট এটা হচ্ছে দেখতে টি এর মতো, বাম পাশে কি ডেবিট, ডান পাশে ক্রেডিট, উপরে হচ্ছে হেডিং যে কার এগেইনস্ট মানে কিসের কস্ট আমি বের করতেছি। ফাইনাল অ্যান্সার হচ্ছে তোমাদের এখানে দেখো, এটা হচ্ছে আমাদের জার্নাল এন্ট্রি। এইখান থেকে যতগুলো ইভেন্ট আছে সবগুলো থেকে আমাদের এরকম একটা জার্নাল এন্ট্রি বের করতে হবে। দেন এই জার্নাল এন্ট্রি থেকে তোমাদের টি অ্যাকাউন্ট বের করতে হবে। টি অ্যাকাউন্ট এখানে দেখো তোমরা যে প্রথমে হচ্ছে হেডিং, কিসের এগেইনস্টে আমি বের করতেছি, এটা ডেবিট, এটা হচ্ছে কি ক্রেডিট। এটা দেখতে টি এর মতো বিধায় আমি এটাকে বলতেছি কি টি অ্যাকাউন্ট। দেন এই টি অ্যাকাউন্ট থেকে আমাদের কস্ট অফ গুডস সোল্ড, প্রথমে ম্যানুফ্যাকচারড, দেন হচ্ছে কি কস্ট অফ গুডস সোল্ড একসাথে, দেন ইনকাম স্টেটমেন্ট, ঠিক আছে। তো এখান থেকে আমাদের নেট অপারেটিং ইনকামটা বের হয়ে যায়। যে তোমাদের এখন যেটা করতে হবে যে এখান থেকে খুঁজে খুঁজে বের করতে হবে। তো ফাইনালি আমাদের কি চারটা এখানে পার্ট, চার পার্টে আমাদের অ্যান্সার, ঠিক আছে।
তো এখন আসি যে জার্নাল এন্ট্রিগুলো কিভাবে বের করব। তো তোমরা যদি আরেকবার ভালো করে পড়ো তো দেখো এখানে আমাদের জব কয়টা, দুইটা। তো জব যেহেতু দুইটা, তো কি কি ইভেন্ট আছে, কতগুলো প্রডিউস করতে হবে এবং কি কি আছে, যে এখানে বোল্ড করা আছে। দেখো ইভেন্ট গুলো যে পারচেস করছে, পারচেস করে কিসের পারচেস, র মেটেরিয়াল, দেন হচ্ছে রিকুইজিশন করছে স্টোররুম থেকে, ঠিক আছে। তো এই র মেটেরিয়াল রিকুইজিশন যে হয়েছে 52,000, তার মধ্যে ডিরেক্ট র মেটেরিয়াল এবং ইনডাইরেক্ট র মেটেরিয়াল কি, তারপর হচ্ছে তোমাদের ডিরেক্ট লেবার কস্ট এখানে দেয়া ছিল, ঠিক আছে। জেনারেল ইউটিলিটি বিল গুলো দেওয়া ছিল, তারপর হচ্ছে তোমার কি প্রপার্টি ট্যাক্স, ইন্স্যুরেন্স, ডিপ্রিসিয়েশন, সেলিং অ্যাডমিনিস্ট্রেটিভ স্যালারি, সেলিং অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স, অ্যাডভার্টাইজিং। তো এখানে দেখো এগুলোই আমি হচ্ছে কি বোল্ড করছি। তো যদি সামারি করি তাহলে হচ্ছে লিস্ট। তো লিস্ট কি, প্রথম ইভেন্টের নাম হচ্ছে র মেটেরিয়াল পারচেস, তারপর কি ডিরেক্ট এন্ড ইনডাইরেক্ট মেটেরিয়াল রিকুইজিশন অন, এই যে দেখো রিকুইজিশন করছে তার মানে ইস্যু করছে, দেন হচ্ছে ডিরেক্ট ইনডাইরেক্ট লেবার কস্ট, লেবার কস্টের পর কি ফ্যাক্টরি ইউটিলিটি বিল, প্রপার্টি ট্যাক্স, ইন্স্যুরেন্স, দেন হচ্ছে ডিপ্রিসিয়েশন অন ফ্যাক্টরি, ডিপ্রিসিয়েশন অন অফিস ইকুইপমেন্ট, ওভারহেড, ঠিক আছে। তো এখানে প্রতিটা, এখানে যতগুলো ইভেন্ট হয়েছে প্রত্যেকটা আমি কি এখানে সামারাইজ করছি। তো সামারাইজ যেহেতু করছি এইখান থেকে যে 13 লাস্টে কি সেলস, জব এ কত 750 সেল করছে এবং কস্ট অফ গুডস সোল্ড রেভিনিউ আর্ন করছে, তাই তো। এখানে 13টা ইভেন্ট আমি রেকর্ড করতে পারছি। তো 13টা ইভেন্টের এগেনস্টে তোমাদের হচ্ছে জার্নাল এন্ট্রি হবে। এইখানে দেখো আমি যদি একটু জুম করি, এ রাশেক, জি স্যার। এ জুম দেখা যাচ্ছে? তোমাদের ওখানে কি জুম হয়েছে? জি স্যার, জুম হয়েছে তো স্যার, 1 থেকে 6 পর্যন্ত দেখা যাচ্ছে। আচ্ছা, হ্যাঁ। তো এখানে দেখো যে র মেটেরিয়াল, প্রথম ইভেন্ট হচ্ছে র মেটেরিয়াল পারচেস 60,000, ঠিক আছে। দেন হচ্ছে তোমার র মেটেরিয়াল রিকুইজিশন করছিল। তো র মেটেরিয়াল রিকুইজিশন করছে ডিরেক্ট মেটেরিয়াল কতটুকু, দেন হচ্ছে ইনডাইরেক্ট মেটেরিয়াল। তো এখানে দেখো ওয়ার্কিং প্রসেস, যখন আমি কাজ শুরু করলাম এই মেটেরিয়াল রিকুইজিশন যেটা বলতেছে, তো এটা আমি এই পারচেস থেকেই করছি, ঠিক আছে। এই পারচেস করার পর থেকে আমি তার মধ্যে হচ্ছে 52 নিছি, 60-র মধ্যে 52 নিছি। তো ওয়ার্কিং প্রসেস ডিরেক্ট মেটেরিয়াল 50 আর ম্যানুফ্যাকচারিং ওভারহেড 2। তো এখানে তোমার বলা ছিল, যদি আগের ইয়াটাতে দেখো, তো এখানে দেখো যে 60-র মধ্যে 52 রিকুইজিশন করছে, যার মধ্যে 50 হচ্ছে ডিরেক্ট এবং 2 হচ্ছে ইনডাইরেক্ট মেটেরিয়াল। তো ওয়ার্ক র মেটেরিয়াল ওয়ার্কিং প্রসেস নিয়ে গেল, তারপর হচ্ছে ওয়ার্কিং, এটা হচ্ছে লেবারের জন্য। তো লেবারের জন্য স্যালারিজ ওয়েজ পেয়েবল ক্রেডিট। তো এটা হচ্ছে ওয়ার্কিং প্রসেস যেটা হচ্ছে ডিরেক্ট সেটা, আর ওভারের হচ্ছে ইনডাইরেক্টটা, ঠিক আছে। তো এখানে তোমরা যদি দেখো যে ইনডাইরেক্ট লেবার এবং হচ্ছে কি ডিরেক্ট লেবার দেওয়া ছিল, যে 60,000 ওয়াজ রেকর্ডেড ফর ডিরেক্ট লেবার, এত ফর ইনডাইরেক্ট লেবার, ঠিক আছে। দেন হচ্ছে প্রত্যেকটা ম্যানুফ্যাকচারিং ওভারহেড, এটা হচ্ছে ইউটিলিটি বিল, টোটাল ইউটিলিটি বিল। এখানে দেখো টোটাল ইউটিলিটি বিল, ঠিক আছে। দেন প্রপার্টি ট্যাক্স, ইন্স্যুরেন্স, এটা হচ্ছে কি ম্যানুফ্যাকচারিং ওভারহেড কোনটা আসবে, ডিপ্রিসিয়েশন অন ফ্যাক্টরি, ঠিক আছে। আর ডিপ্রিসিয়েশন এখানে দেখো দুইটা আছে, আমি আবার বলতেছি যে ডিপ্রিসিয়েশন একবার বলতেছে ম্যানুফ্যাকচারিং ওভারহেড,
আরেকবার হচ্ছে কি কথায় এক্সপেন্স। এক্সপেন্স কোনটা, যেটা অফিস ইকুইপমেন্টের অফিস বিল্ডিং এর ইয়া হবে সেটা হচ্ছে এক্সপেন্স। আর যেটা ফ্যাক্টরি ইকুইপমেন্টের উপর আছে দেখো এখানে যে ফ্যাক্টরি ইকুইপমেন্ট, এটা হচ্ছে 18,000। আর আরেকটা কথা, অফিস ইকুইপমেন্টটা হচ্ছে 7,000। তাহলে আমার ম্যানুফ্যাকচারিং ওভারহেড এটা 18,000, আর 7,000 হবে কি ডিপ্রিসিয়েশন এক্সপেন্স। এই যে দেখো ডিপ্রিসিয়েশন এক্সপেন্স 7,000 এবং ওভারহেড হচ্ছে 18,000, ঠিক আছে। তো প্রতিটা ইভেন্ট, এখানে আমি 13টা ইভেন্টের কথা বলতেছি, 13টা ইভেন্ট আমি নিয়ে আসলাম। এই 13টা ইভেন্ট জাস্ট এইভাবে ডেবিট এবং ক্রেডিট আকারে লিখবো, এটাই হচ্ছে আমার কি জার্নাল এন্ট্রিজ। সাদমান বোঝা গেছে? সাদিয়া, রাশেক, জি স্যার। তুমি ছাড়া কেউ নাই? স্যার থাকার কথা তো স্যার। এই সাদিয়া আছো? সাদিয়া, তোমরা কি শুনতে পাচ্ছ? কেউ কি আছো এখানে? জি স্যার, আছে স্যার। ফারজানা বিনতে ফারুক এইমাত্র ইয়েতে করলো। শুনতে পাচ্ছ ফারজানা? স্যার এখন শোনা যাচ্ছে, একটু আগে শোনা যাইতেছিল না। জি স্যার, শোনা যাচ্ছে। আচ্ছা যাই হোক, জার্নাল এন্ট্রি বুঝতে পারছো যে কিভাবে নিয়ে আসছি? মিনাজ আছো? মিনাজ, তুমিও একটু আগে দিছো। তোমরা হচ্ছে চ্যাটে তোমাদের যে রোল আইডি দিবা বুঝছো, একবার করে দিও। মাঝে মধ্যে দেখি 60-65 হয়ে যায়, তোমাদের তো 60-65 স্টুডেন্ট না। যাই হোক, কোশ্চেনটা ভালো করে পড়বা। কোশ্চেনটা পড়ার পরে দেখো এখানে যে প্রত্যেকটা ইভেন্ট আমি এখানে নিয়ে আসি সামারাইজ আকারে, ঠিক আছে। সামারি আকারে নিয়ে আসার পর প্রতিটা ইভেন্টে কি পরিমাণ ট্রানজাকশন হয়েছে সেগুলো দেখাচ্ছি। প্রত্যেকটা ইভেন্টে কি কি পরিমাণ ট্রানজাকশন হচ্ছে, এই অ্যামাউন্টটাই কি এক পাশে ডেবিট আর এক পাশে ক্রেডিট, ঠিক আছে। তো এইখানে দেখো আমি দুইটা নাম দিচ্ছি, একটা হচ্ছে র মেটেরিয়াল, আরেকটা হচ্ছে অ্যাকাউন্ট পেয়েবল, ঠিক আছে। র মেটেরিয়াল কেনার পরে তো অ্যাকাউন্ট আমাদের পেয়েবল হবে, ঠিক আছে।
তো এই র মেটেরিয়াল যখন আমি রিকুইজিশন করছি তখন হচ্ছে ওয়ার্কিং প্রসেসে ডিরেক্ট মেটেরিয়ালটা চলে গেছে, ওভারহেডে যাবে কি ইনডাইরেক্ট মেটেরিয়াল। আর র মেটেরিয়ালস রিকুইজিশন করছে এটা আমার কি ক্রেডিট, এটা নিয়ে নিছি। সো এইভাবে প্রত্যেকটা ইভেন্ট আমি ইয়ে করার পর এখান থেকে দেখো সিমিলার টাইপ অ্যাকাউন্ট আছে কতগুলো, যেমন র মেটেরিয়াল এখানে আছে, ঠিক আছে। র মেটেরিয়াল আর কোথাও আছে এক জায়গাতেই। দেন হচ্ছে অ্যাকাউন্ট পেয়েবল, অ্যাকাউন্ট পেয়েবল, অ্যাকাউন্ট পেয়েবল, ঠিক আছে, অ্যাকাউন্টস পেয়েবল, অ্যাকাউন্টস পেয়েবল। তো এইখানে তোমরা এই যে এখানে অ্যাকাউন্ট পেয়েবল যতগুলো এখানে হেডিং আসবে প্রত্যেকটার এগেনস্টে আমি একটা করে টি মডেল টি অ্যাকাউন্ট বানাবো। এখানে র মেটেরিয়াল যত জায়গায় আছে, এখানে র মেটেরিয়াল আছে, এখানে র মেটেরিয়াল আছে। তো স্যালারি ওয়েজ পেয়েবল এখানে আছে এক জায়গাতেই, আর এখানে আছে, ঠিক আছে, দুই জায়গায়। তো এই প্রত্যেকটা হেডিং থেকে আমি একটা করে কি বানাবো টি অ্যাকাউন্ট। এই যে দেখো র মেটেরিয়াল, র মেটেরিয়াল, ঠিক আছে। দেন হচ্ছে ওয়ার্কিং প্রসেস, ম্যানুফ্যাকচারিং ওভারহেড, প্রত্যেকটা আমার যে ওইখানে 13টা ইভেন্ট ছিল, 13টা ইভেন্টে আমি সাব হেডিং করছি। দেখো 13টা ইভেন্টে সাব হেডিং করার পরে আমার হচ্ছে কি টি অ্যাকাউন্ট। আচ্ছা আমি এখানে তোমাদের ইয়াগুলো আরেকবার বড় বড় করে দেখাইছি যে কিভাবে আসে। যে র মেটেরিয়াল এখানে কত ছিল, 60,000, ঠিক আছে, ডিরেক্ট ইনডাইরেক্ট। তো এটা হলো আমাদের জার্নাল এন্ট্রি। জার্নাল এন্ট্রি আসার পরে হচ্ছে এখান থেকে দেখো টি অ্যাকাউন্ট। টি অ্যাকাউন্ট আমি বলতেছি যত নাম আছে এখানে র মেটেরিয়াল 60, র মেটেরিয়াল 60, ব্যালেন্স ছিল 7,000। ব্যালেন্স কোথায় 7,000 ছিল তোমাদের কোশ্চেনে? ব্যালেন্স আগে 7,000 ছিল। ব্যালেন্স ছিল 7,000। তোমাদের কোশ্চেনটা কোথায় গেল? এই যে দেখো অন এপ্রিল 1, ঠিক আছে, এপ্রিলের 1 তারিখে রজার্স কর্পোরেশন হ্যাড 7,000 ইন র মেটেরিয়াল অন হ্যান্ড এন্ড ফিনিশড গুড ইনভেন্টরি ছিল এটা, ঠিক আছে। এখানে দেখো ব্যালেন্সে র মেটেরিয়াল ব্যালেন্স কত ছিল 7,000, যেখানে 60,000 পারচেস করছে, 60,000-এর মধ্যে 52,000 রিকুইজিশন করছে, তাহলে জমা থাকছে কি আরো 8,000 জমা থাকছে, ঠিক আছে। তো এখানে র মেটেরিয়াল অন হ্যান্ড, দেন হচ্ছে এই র মেটেরিয়াল কি, তারপর 50,000 2,000 ডিরেক্ট ইনডাইরেক্ট ভাগ করছে। তো এই কথাগুলো এখানে বলা আছে যে ব্যালেন্স ছিল কত 7,000, পারচেস করছে 60,000। তো টোটাল অ্যাভেলেবেল র মেটেরিয়াল কত আমার 67,000, ঠিক আছে। টোটাল অ্যাভেলেবেল হচ্ছে 67,000। তো এর মধ্যে উইথড্র করছে কত, উইথড্র করছে 52, উইথড্র করছে কত 52। তাহলে ব্যালেন্স কত থাকতেছে, রিমেইনিং ব্যালেন্স হচ্ছে 67 মাইনাস 52, 67 মাইনাস 52। আর এইখানে এই নাম্বারটা দিয়ে ইন্ডিকেট করতেছে আমাদের কত নাম্বার জার্নাল এন্ট্রি থেকে আসছে, কত নাম্বার জার্নাল এন্ট্রি থেকে কি আসছে। তো এটা হলো কি র মেটেরিয়াল গেল। র মেটেরিয়াল পর ফিনিশড গুড, ওইখানে দেখো আমি দেখাইছি যে 7,000 র মেটেরিয়াল অন হ্যান্ড এন্ড 10,000 অন ফিনিশড গুড ইনভেন্টরি, ঠিক আছে। তো 10,000 এখানে ফিনিশড গুড ইনভেন্টরি বসাইছে। দেন এই অ্যামাউন্টটা আসছে, সরি, এখানে দেখো যে ফিনিশড গুড 58,000। তো ফিনিশড গুড কিভাবে আসছে এখানে দেখো, যে রোজার্স কর্পোরেশন এত ফিনিশড কি মেটেরিয়ালস অর শিপড, ঠিক আছে। ফিনিশড গুড জব এ কমপ্লিটলি
কমপ্লিট হয়ে যায়, তো জব এ যেহেতু কমপ্লিট হয়ে যায় তাহলে কি 1000 ইউনিট কি তার জন্য শিপমেন্টের জন্য রেডি, ডেলিভারি দেওয়ার জন্য রেডি, এবং তার মধ্যে কত ডেলিভারি দেয় 750। সো আমার ফিনিশড গুড ইনভেন্টরি থেকেই তো কি ডেলিভারি হবে। তো ফিনিশড গুড ইনভেন্টরিতে আমার কি পুরো 1000 ইউনিট ওইখানে আছে, তো পুরো 1000 ইউনিট আছে। আর ইউনিট প্রোডাক্ট কস্ট দিয়ে ওইটাকে আমি গুণ করছি। তো এখানে ইউনিট প্রোডাক্ট কস্টটা 158 কিভাবে আসে আমি এটা পরে দেখাবো। তো এতটুকু ইয়ে করো যে ইউনিট প্রোডাক্ট কস্ট টাইমস আমার ফিনিশড গুড। এখানে জব বি কিন্তু ফিনিশ হয় নাই, কমপ্লিট হয় নাই, সো ওইটাকে আমি ফিনিশড গুড ইনভেন্টরি নিচ্ছি না। তো এই ওয়ার্কিং প্রসেস থেকে কোথায় ফিনিশড গুডে যায়, তো সো দুইটা অ্যাকাউন্ট এখানে সিমিলার। তো ফিনিশড গুড হচ্ছে 1000, এখানে 158 দ্বারা আমি গুণ করছি। এই 158 হচ্ছে ইউনিট প্রোডাক্ট কস্ট, আমি ক্যালকুলেশন করছি। কিভাবে ক্যালকুলেশন করছি ওইটা আমি পরে আসতেছি। তো সো এখানে ফিনিশড গুড ইনভেন্টরি ব্যালেন্স ছিল আগে 10,000, এবং আমি কত সাপ্লাই দিচ্ছি, ঠিক আছে, ফিনিশড গুড। এই যে দেখো কস্ট অফ গুড সোল্ড, ঠিক আছে, কয়টা ডেলিভার করছি আমি, 1000-এর মধ্যে 750। এই যে 1000-এর মধ্যে কি 750 আমি ডেলিভারি করছি। তো ডেলিভারি করার কারণে এটা আমার কি কস্ট অফ গুড সোল্ড, যেটা সোল্ড হয়ে গেছে, যে গুড কি আমার সোল্ড হয়ে গেছে, যেহেতু ডেলিভারি দিয়ে দিছি সেটা গুড সোল্ড। তো এটা হচ্ছে ফিনিশড গুড ইনভেন্টরি থেকে চলে গেছে, ফিনিশড গুড ইনভেন্টরিতে চলে গেছে, আর আসছে কত 1000 ইউনিট। তো সো এই দুটা আমি ইয়ে দেখেছি, ব্যালেন্স ছিল আমার 10,000। তো এখানে ফিনিশড গুড ইনভেন্টরিতে আসছে 1000 ইউনিট, 158 158 দ্বারা গুণ করে এটা পাইছি। দেন হচ্ছে 750 টাইমস 158, তো এটা হচ্ছে আমার ফিনিশড গুডে এটা চলে গেছে, ঠিক আছে। তো এই দুইটার ব্যালেন্স হচ্ছে এটা ফিনিশড গুড কস্ট অফ গুড সোল্ড, একটাই আছে সেটা হলো কি 750 টাইমস 158, এটা আমার কস্ট অফ গুড সোল্ড। দেন সেলস দেখো এখানে তোমাদের ইয়েতে বলা ছিল সেলস, টোটাল সেলস রেভিনিউ, ঠিক আছে। তোমার যদি এখানে দেখতে অসুবিধা হয় এখানে দেখবা যে টোটাল সেলস রেভিনিউ, ঠিক আছে, টোটাল সেলস রেভিনিউ এখান থেকে নিয়ে আসি সেলস রেভিনিউ। দেন এখান থেকে কি এটা সেলস রেভিনিউ, এখান থেকে অ্যাকাউন্ট রিসিভেবল, এই সেলস অন ক্রেডিট, এই কারণে এটা ক্রেডিটে চলে গেছে, এবং ওইখান থেকে আমি যেহেতু টাকা পাবো অ্যাকাউন্ট রিসিভেবল সেম অ্যামাউন্ট, ঠিক আছে। তো এবার আসি যে ওয়ার্কিং প্রসেসে কি কি আছে। তো ওয়ার্কিং প্রসেসের ব্যালেন্স এখানে বাই এন্ড মানে মার্চের এন্ডে আমার 30,000 ব্যালেন্স ছিল। তোমরা যদি এখানে দেখো খেয়াল করে, বাই দ্য এন্ড অফ মার্চ 30,000 ইন ম্যানুফ্যাকচারিং কস্ট হ্যাড বিন রেকর্ডেড। বাই দ্য এন্ড অফ মার্চ 30,000 in manufacturing cost had been recorded. So এখানে কি ব্যালেন্সে আমার ওয়ার্কিং প্রসেসে 30 ছিল, তো নিয়ে আসছে কত, নিয়ে আসছে 50,000 কথাকার। এই যে এখানে দেখো 50 ওয়ার্কিং প্রসেস ফর র মেটেরিয়াল 50, দেন হচ্ছে ওয়েজেস স্যালারি ফর ডিরেক্ট লেবারের ওয়েজেস হচ্ছে 60, ডিরেক্ট লেবারের ওয়েজেস হচ্ছে কি 60, দেখো 50 হচ্ছে কি আর ডিরেক্ট লেবার হচ্ছে কি 60। সো এগুলো হচ্ছে ওয়ার্কিং প্রসেসে চলে আসবে। দেন হচ্ছে কি ম্যানুফ্যাকচারিং ওভারহেড, দেন টোটাল
সামেশন মাইনাস 158। এই 158 কোনটা? এই যে 158 হচ্ছে আমার যে ওয়ার্কিং প্রসেসের একদম শেষে, ফিনিশড গুড ইনভেন্টরি যাওয়ার আগে। এই ওয়ার্কিং প্রসেস থেকেই তো আমার ফিনিশড গুড ইনভেন্টরিতে যাবে। তো সো আমার ওয়ার্কিং প্রসেসের শেষে গোল্ডের 1000 ইউনিট প্রডিউসড, একদম কমপ্লিট। সো এটা আমার ওয়ার্কিং প্রসেসের ক্রেডিট অ্যাকাউন্ট, ঠিক আছে? এখান থেকে চলে যাবে, এখান থেকে কি চলে যাবে? সো এই ব্যালেন্স, এই টোটাল মাইনাস এটা ব্যালেন্স, ঠিক আছে? দেন হচ্ছে ম্যানুফ্যাকচারিং ওভারহেড। যত ধরনের ম্যানুফ্যাকচারিং ওভারহেড আছে সবগুলোর সামেশন এখানে। 2000 ফর ডিরেক্ট ম্যাটেরিয়াল, এটা হচ্ছে ডিরেক্ট লেবার, এটা হচ্ছে কি ইউটিলিটি বিল, এটা হচ্ছে কি ফ্যাক্টরি ডিপ্রিসিয়েশন 18,000, আর 20,000 হচ্ছে প্রপার্টি ইন্স্যুরেন্স, প্রিপেড ইন্স্যুরেন্স এন্ড ট্যাক্স, ঠিক আছে? এটা হচ্ছে আমার প্রিপেড ইন্স্যুরেন্স প্লাস ট্যাক্স, তো টোটাল। এবং হচ্ছে তোমার হচ্ছে ওভারহেড, ম্যানুফ্যাকচারিং ওভারহেড, এই যে 90,000 ম্যানুফ্যাকচারিং ওভারহেড কস্ট, ভি 90,000 ম্যানুফ্যাকচারিং ওভারহেড কস্ট। তোমাদের যদি দেখতে অসুবিধা হয় এখানে দেখো যে বি 90,000 ম্যানুফ্যাকচারিং ওভারহেড কস্ট দিয়ে দিছে, ঠিক আছে? সো এর জন্য এটা এখানে চলে আসছে 90,000। দেন হচ্ছে দুইটার ডিফারেন্স, তো ম্যানুফ্যাকচারিং ওভারহেড এই পাশে বেশি। দেন হচ্ছে ডিপ্রিসিয়েশন তোমার কাছে দুইটা ছিল, যেটা ক্রেডিট অ্যাকাউন্টে যাবে। অ্যাকাউন্ট পেয়েবল, এটা হচ্ছে স্যালারি ওয়েজেস, ঠিক আছে? ম্যানুফ্যাকচারিং ওভারহেড, সরি এটা হচ্ছে তোমার পারচেজ ওভারহেড, দেন হচ্ছে স্যালারিজ ওয়েজেস পেয়েবল, হ্যাঁ, প্রিপেড ইন্স্যুরেন্স, রিটার্ন আর্নিং, ক্যাপিটাল স্টক, এগুলো কিছু নাই। ডিপ্রিসিয়েশন অন এক্সপেন্স, আর একটা ডিপ্রিসিয়েশন কি ছিল? অন ফ্যাক্টরি ইকুইপমেন্ট। অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স যতগুলো আছে সবগুলো আমার কি এখানে নিয়ে আসছি। তো এর মধ্যে ইম্পর্টেন্ট হলো র মেটেরিয়াল, ওয়ার্কিং প্রসেস, ম্যানুফ্যাকচারিং ওভারহেড, ফিনিশড গুড ইনভেন্টরি, কস্ট অফ গুডস সোল্ড, সেলস এবং অ্যাকাউন্ট রিসিভেবল, এইগুলো হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট। দেন টি অ্যাকাউন্ট তৈরি করা হয়ে গেলে দেন হচ্ছে এখানে তোমাদের হচ্ছে ডিটেলস ক্যালকুলেশন করে দেওয়া আছে, এটা আমি এর আগের বার দেখাইছি, আর দেখাচ্ছি না, তোমরা নিজেরা দেখবা। দেন হচ্ছে তোমাদের ইনকাম স্টেটমেন্ট, ঠিক আছে? সরি, গুড কস্ট অফ গুড সোল্ড, এটা ক্যালকুলেশন করা। তো এখানে ডিরেক্ট ম্যাটেরিয়াল দেখো, ইনভেন্টরিতে ছিল 7,000, পারচেস করছে 60 টোটাল। তো এখান থেকে আবার উইথড্র করছে, ঠিক আছে? দেন হচ্ছে কি এন্ডিং ইনভেন্টরিতে থাকে 15। তো এর মধ্যে ইনডাইরেক্ট এবং ইনডাইরেক্ট দুইটা আলাদা করছে। তো ডিরেক্ট লেবার 60, ইনডাইরেক্ট হচ্ছে তোমার কত ছিল? 15 ছিল। তো ওভারহেড অ্যাপ্লাইড 90। তাহলে টোটাল ম্যানুফ্যাকচারিং ওভারহেড কস্ট, সরি টোটাল ম্যানুফ্যাকচারিং কস্ট, ওভারহেড প্লাস ডিরেক্ট লেবার এবং মেটেরিয়াল, ঠিক আছে? তো বিগিনিং ইনভেন্টরিতে ছিল 30,000, টোটালটা পেয়ে গেছি। দেন এন্ডিং ইনভেন্টরি 72,000 বাদ, এখানে দেখবা। দেন হচ্ছে কস্ট অফ গুড ম্যানুফ্যাকচারড, এই যে দেখো কস্ট অফ গুড ম্যানুফ্যাকচারড, এটা কি 158,000। এটা আমার হচ্ছে 1000 ইউনিট প্রডিউস করতে আমার এটা খরচ হয়েছে, ঠিক আছে? তাহলে ইউনিট প্রোডাক্ট কস্ট কত ডিভাইডেড বাই 1000, এটা হচ্ছে কি টোটাল আমার গুড ম্যানুফ্যাকচারড। একটা টোটাল 1000 ইউনিট গোল্ড মেডালিয়ন তৈরি করতে আমার 1,50,000
58,000 কস্ট হয়েছে। তো এখানে 1000 ইউনিট। সো এটা যদি 1000 দিয়ে ডিভাইড দেই তাহলে এখান থেকে আমরা ইউনিট যে কস্ট 158 এটা পেয়ে যাব। ঠিক আছে? দেন এই ম্যানুফ্যাকচারের সাথে ফিনিশড গুড ইনভেন্টরি থেকে ইয়ে করলে আমি হচ্ছে কস্ট অফ গুডস সোল্ড পেয়ে যাব। তো ফিনিশড গুড ইনভেন্টরির বিগিনিং 10,000 ছিল, এখান থেকে আসছে 158,000, তাহলে টোটাল অ্যাভেলেবল। এবং এখান থেকে কি ফিনিশড গুড ইনভেন্টরি এন্ডিংটা বের করছি, এই যে এন্ডিং। ঠিক আছে? এন্ডিংটা বের করার পর এটা হচ্ছে কি আমার কস্ট অফ গুড কি যে আমরা 750 এর এটা যদি দিয়ে দেই দেন হচ্ছে আন্ডার অ্যাপ্লাইড না ওভার অ্যাপ্লাইড ছিল। ঠিক আছে? আমাদের প্রি ডিটারমিনেট ওভারহেড থেকে কি আন্ডার অ্যাপ্লাইড না ওভার অ্যাপ্লাইড এটা অ্যাডজাস্ট করে টোটাল অ্যাডজাস্টেড কস্ট অফ গুডস সোল্ড পাইছি। তো এখানে প্রি ডিটারমিনেট ওভারহেড রেট এটা পাইলাম কিভাবে? ঠিক আছে? এটা আন্ডার অ্যাপ্লাইড না ওভার অ্যাপ্লাইড? তো এখানে দেখো ওভারহেড অ্যাপ্লিকেশন করছে কত ওই মাসের জন্য? ওভারহেড অ্যাপ্লিকেশন হচ্ছে 90,000 এবং কত ঘন্টা কাজ করছে? 10,000 ঘন্টা। তো 10,000 ঘন্টা যদি আমার একটা মেশিনে কাজ হয় এবং অ্যালোকেশন বেস হচ্ছে মেশিন আওয়ার, ওভারহেড অ্যাপ্লিকেশন করছে এত, তাহলে তাহলে টোটাল টোটাল ইয়ে হচ্ছে আমার কি বলে প্রি ডিটারমিনেট ওভারহেড রেট, টোটাল ম্যানুফ্যাকচারিং ওভারহেড কস্ট ডিভাইডেড বাই টোটাল মেশিন আওয়ার। এখানে টোটাল মেশিন আওয়ার হচ্ছে 10,000 হচ্ছে জব এ এবং 5,000 হচ্ছে জব বি। সো টোটাল হচ্ছে 15,000। এটা ডিভাইড করলে প্রি ডিটারমিনেট ওভারহেডটা পেয়ে যাই। তো প্রি ডিটারমিনেট ওভারহেড রেট। ঠিক আছে? তো প্রি ডিটারমিনেট ওভারহেড থেকে আমার ম্যানুফ্যাকচারিং ওভারহেড এটা কি ব্যালেন্স, এই পাশে ব্যালেন্স আছে, তার মানে কি ওভারহেড আমার হচ্ছে কি আন্ডার অ্যাপ্লাইড। তো ম্যানুফ্যাকচারিং ওভারহেড যদি এই পাশে 90 এই পাশে 90 হইতো তাহলে কি এটা অ্যাডজাস্টেড হইতো। সো যেহেতু আমার ওভারহেডের এখানে অ্যাকাউন্টে কিছু ইয়ে আছে, এটাকে আমার কি অ্যাডজাস্ট করতে হবে, যেটার আমি এখানে অ্যাডজাস্টমেন্ট করছি। যে ওভারহেড আন্ডার অ্যাপ্লাইড ছিল, যদি বাম পাশে থাকে তাহলে আন্ডার অ্যাপ্লাইড, যদি ডান পাশে ব্যালেন্স থাকে তাহলে কি ওভার অ্যাপ্লাইড, যে বেশি অ্যাপ্লিকেশন করে ফেলছি। যেহেতু যেটা আমি ওভারহেড অ্যাপ্লাইড করতেছি, যেহেতু ওভারহেড অ্যাপ্লাইড কি ডান পাশে রাখছি, তো এই পাশে আমার কি নীল, এই পাশে আছে, তার মানে কি আমার আরো ওভারহেড অ্যাপ্লাইড করা উচিত ছিল, যেটা আমি করি নাই। সো এই অ্যাডজাস্ট করছি। দেন হচ্ছে এটা কি আমার কস্ট অফ গুডস সোল্ড, এখান থেকে পাবো সেলস। সেলস তোমরা জানো কস্ট অফ গুডস সোল্ড, এই যে অ্যাডজাস্টমেন্টের পর 123,500। দেন গ্রোস মার্জিন, এখান থেকে আমি কি এই টাকাটা আমার লাভ হওয়ার কথা ছিল, তো এখান থেকে আমি এক্সপেন্স গুলো বাদ দেব, স্যালারি এক্সপেন্স, অ্যাডমিনিস্ট্রেটিভ ইয়ে, ঠিক আছে, অ্যাডভার্টাইজিং যত কিছু আছে আমি বাদ দেওয়ার পর ফাইনালি পাবো কি নেট অপারেটিং ইনকাম। এটাই ছিল আমার কি রিকোয়ারমেন্ট। তো এখানে কিভাবে তোমার ক্যাশ গুলো ফ্লো করছে দেয়া আছে। ঠিক আছে? এখানে আরেকটা প্রবলেম আছে তোমাদের, এটা আমি দেখাইছিলাম, এটা এখন সেলফ স্টাডি, নিজেরা একটু দেখবা।